ইরান যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি সফল হবার পথে অন্যতম ভূমিকা ছিল পাকিস্তানের। শান্তি চুক্তিটি সফল হবার জন্য টানা কূটনৈতিক তৎপরতা চালিয়ে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে সেনাপ্রধান। গেল প্রায় ৩ মাস ধরে তারা দফায় দফায় মধ্যপ্রাচ্য সফর করেছেন। ইরান যুক্তরাষ্ট্রের এই চুক্তি এবং এর পেছনে পাকিস্তানের তৎপরতা সম্পর্কে আরও জানাতে পাকিস্তানের করাচি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন লেখক এবং সাংবাদিক মাসকাওয়াত আহসান। জনাব মাসকাওয়াত আহসান, আপনাকে স্বাগত স্টার ওয়ার্ল্ডে। আপনার কাছে প্রথমেই জানতে চাই, ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতাকে একরকম তোয়াক্কা না করেই লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল। তো নেতানিয়াহু সরকারের এমন একগুঁয়ে আচরণ, এই যে চূড়ান্ত চুক্তির জন্য নির্ধারিত ৬০ দিনের পর যে একটা আলোচনা হবে, তা কতটা বাধাগ্রস্ত করতে পারে বলে আপনি মনে করেন? এখন এই ইসরায়েল তো প্রথম থেকেই আপনি জানেন যে বাধা দিয়ে আসছে। এমনকি ইসলামাবাদে যে বৈঠকটি হয়েছিল আমেরিকা এবং ইরানের মধ্যে, সে সময়েও নেতানিয়াহু সরাসরি ফোন করে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে বাধা দিয়েছেন। এরকম খবর তো প্রকাশ্যে এসেছিল। এখন আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই যে অনলাইনে এমওইউ স্বাক্ষরিত হলো, যেটাকে ইসলামাবাদ সমঝোতা স্মারক বলা হচ্ছে, সেইটা স্বাক্ষরের পরে আহ, ইসরায়েলে অত্যন্ত নেতিবাচক নানান প্রতিক্রিয়া দেখা গেছে। সেখানকার যে নিরাপত্তা মন্ত্রী বেন গাভি, উনি বলেছেন যে আহ, এ, আমরা লেবাননকে মাটিতে মিশিয়ে দেব, বা আহ, লেবাননের ১০০ জন মায়ের অশ্রু ঝরাবো যদি ইসরায়েলের একজন সেনা মাকে কাঁদতে হয়। তো আপনি নিশ্চয়ই দৃষ্টিভঙ্গিটা বুঝতে পারছেন যে এই যে ইরানের উপরে যে যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়েছিল, সেইখানে আমেরিকা ঢুকে পড়েছিল, কিন্তু পরে ইরানের যে দৃঢ় চেতা মনোভাব, তার কারণে আমেরিকা দ্রুতই বুঝতে পারে যে এটা তাদের ভুল হয়েছে এবং এই যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার জন্য তারা সমঝোতার পথে আসে। কিন্তু ইসরায়েলের এটা লক্ষ্য না। ইসরায়েল পরিপূর্ণভাবেই তাদের যে গ্রেটার ইসরায়েল গড়ে তোলার যে পরিকল্পনা, সেখান থেকে তারা সরে আসতে রাজি না। এবং আমার মনে হয় যে এই ৬০ দিনের মধ্যে এই পরিস্থিতিটাকে অস্থিতিশীল করার ক্ষেত্রে যত রকম কিছু করা যায় সেটার দিকেই এগুচ্ছে ইসরায়েল। গত ৩ দিনে তারা যে হামলা করেছে লেবাননে, তা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আরেকটি ব্যাপারে জানতে চাই যে ভবিষ্যতে এই চুক্তির ফলাফল যাই ঘটুক, কিন্তু ঐতিহাসিক এই সমঝোতার সইয়ের অন্তরালে পাকিস্তান যে কূটনৈতিক দক্ষতা দেখালো, এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? পাকিস্তান তো দেশ হিসেবে নানা ধরনের সংকট, তাদের রাজনৈতিক অর্থনৈতিক সংকট রয়েছে, কিন্তু তারপরেও এই ধরনের চুক্তি তাদের কোনো উপকারে আসবে কিনা? পাকিস্তানের তো দীর্ঘদিন ধরেই আহ, একটা ইমেজ সংকট ছিল। সেইখান থেকে তারা এই চুক্তির মাধ্যমে বেরিয়ে আসতে পেরেছে, এমনটাই বিভিন্ন বিশ্লেষক ধারণা করছেন। তবে এই পাকিস্তানের এই যে সমঝোতা মধ্যস্থতাকারী হিসেবে সাফল্যের পেছনে কিন্তু কাতার, তারপরে মিশর, তুরস্ক, সৌদি আরব, এই দেশগুলোরও একটা ভূমিকা আছে। এবং এই দেশগুলোর সঙ্গে যেহেতু পাকিস্তানের আগে থেকেই একটি ভালো সম্পর্ক, আর যুক্তরাষ্ট্রের সঙ্গে যেহেতু খুব পুরনো একটি সম্পর্ক, আবার ইরানের সঙ্গে আপনি দেখবেন যে ঐতিহ্যগতভাবেই পাকিস্তানের ভালো সম্পর্ক, সাংস্কৃতিক সম্পর্কে তারা যুক্ত আছে। সে কারণে বোধহয় এটা তাদের পক্ষে সহজ হয়েছে, এবং এটা নিঃসন্দেহে তাদেরকে বলা যায় যে বিশ্ব রাজনীতির মানচিত্রে একটা ভালো জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। এবং এতে করে আমরা যেটা লক্ষ্য করেছি যে আপনি দেখুন, কার্যত কিছু সুবিধা কিন্তু পাকিস্তান পেয়ে গেছে। যে ইরানকে তারা করাচি বন্দর ব্যবহার করতে দিয়েছিল এই যুদ্ধের সময়টাতে। আবার পাকিস্তান কিন্তু ইরানের মধ্যে দিয়ে একটা ট্রানজিট ব্যবহার করে তাদের যে বিভিন্ন পণ্য তারা পৌঁছে দিচ্ছে মধ্য এশিয়ায়। ফলে তাদের বাণিজ্য সম্প্রসারণ ঘটছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের যে দীর্ঘদিনের সম্পর্ক, যেটার মধ্যে কিছু টানাপোড়েন পাকিস্তানের যে চিরশত্রু দেশ ভারতের কারণে তৈরি হয়েছিল, সেখান থেকে বেরিয়ে এসে যুক্তরাষ্ট্র আবারও দেখা যাচ্ছে যে পাকিস্তানের সঙ্গে নিজেকে পরিপূর্ণভাবে এনগেজ করতে পারছে। এবং মধ্যপ্রাচ্যেও এর মোটামুটি প্রভাব বেড়েছে। আপনি লক্ষ্য করেছেন যে আইএমএফ একে এখন মধ্যপ্রাচ্য ওর মধ্যে আহ, সম্পৃক্ত করেছে, অর্থাৎ পাকিস্তানকে এখন মধ্যপ্রাচ্যের একটি দেশ হিসেবে আইএমএফ বিবেচনা করবে। তো সার্বিক দিক থেকে দেখলে পাকিস্তান তার যে অতীতের অত্যন্ত নেতিবাচক ইমেজ, সেখান থেকে বেরিয়ে এসে বলা যায় যে অবিশ্বাস্যভাবে একটি ভালো ইমেজের দিকে এগিয়ে গেছে। এবং বিভিন্ন বিশ্বের বিভিন্ন পরিসরে এ নিয়ে প্রশংসাও শোনা যাচ্ছে। মাসকাওয়াত হোসেন, এই যে
আপনার কাছে আরেকটি ব্যাপারে জানতে চাই, এই যে বারবার দফায় দফায় যুদ্ধ সমঝোতা চুক্তিতে সই করবে কিংবা যুদ্ধবিরতিতে তারা কাজ করবে, এই ব্যাপারে তারা বলে আসছেন, কিন্তু দেখা যাচ্ছে বারবারই তা ভেস্তে যাচ্ছে। এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন? ভেস্তে যাওয়ার ক্ষেত্রে আপনি একটা জিনিস তো নিশ্চয়ই বুঝতে পারেন যে এই চুক্তিটি এমনকি এই সমঝোতা স্বাক্ষরটি হবার পরেও ইসরায়েলে যেরকম একটি নেতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে, একই রকম প্রতিক্রিয়া ওয়াশিংটনের একটি কর্নার থেকেও পাওয়া গেছে। দীর্ঘদিনের একটা সম্পর্ক ইসরায়েলের যে জায়নবাদী যারা জায়নিস্ট যারা তাদের সঙ্গে তো আমেরিকান রাজনৈতিক পরিসরের লোকজনেরও রয়েছে। ফলে সেইখান থেকে বারবারই এরকম একটি বাধাগ্রস্ত করার চেষ্টা তো করা হয়েছে এবং কিন্তু বলা যায় যে অনেকটা ট্রাম্প এবং জেডি ভ্যান্স তাদের দুজনার যে জেদ যে না যেভাবেই হোক একটা শান্তি পরিস্থিতির দিকে যেতে হবে। আর আপনি জানেন যে ট্রাম্প কিন্তু ব্যবসায়ী মানুষ। উনি বোঝেন যে কিভাবে কোন দিকে গেলে আমেরিকার ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য স্বার্থ সেগুলোকে সংরক্ষিত করা যায় এই মধ্যপ্রাচ্য বা আরব বিশ্বে। সেই সব কারণে এগুলো নিয়ে তারা এগিয়ে গেছেন। কিন্তু এই বাধা কিন্তু আসতেই থাকবে। আপনি লক্ষ্য করেছেন কিনা ফ্রান্সের একজন মন্ত্রী, উনি ইউরোপ বিষয়ক মন্ত্রী, উনি বলেছেন যে নিরাপত্তা পরিষদ এখনই ইরানের উপর থেকে স্যাংশন তোলাটা ঠিক হবে না। তারা যেহেতু ভিটো প্রদানকারী একটি দেশ। কারণ অসংখ্য ধন্যবাদ। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আসছে। এই যুদ্ধ বিগ্রহ যাতে শেষ হয় এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয়, এটাই আমাদের প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাসকাওয়াত আহসান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।